নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি বালিকা জানে না উপন্যাসের চতুর্থ পর্ব। যেদিন শেষ হলো শিক্ষানবিশি, পরীক্ষা দিয়ে সাময়িক লাইসেন্স পাওয়া গেল গাড়ি চালানোর। সেদিন মন আনন্দে আটখানা। সকালে যখন স্বামী তৈরি হচ্ছে তখন সে বলে ফেলল, আজ আমি ওবেলায় দোকানে যাব। বুঝতে পেরেছি, কেনাকাটা করতে যাবে, ঠিক আছে। একটা অনুরোধ করব? অবশ্যই। তুমি এই প্যান্ট আর শার্ট কবে শরীরে তুলেছিলে বলো তো? প্রশ্ন শুনে থমকে গেল স্বামী। তারপর বলল, আবার? হ্যাঁ, আবার। লোকে যখন জিজ্ঞাসা করে ওই লোকটি আপনার স্বামী, তখন হ্যাঁ বলতে আমার খুব লজ্জা লাগে। দুর্গা অত্যন্ত বিরক্ত হয়ে কথাগুলো বললেও জানে এতে কোনো কাজ হবে না। যে লোকটা মাসে 2 দিন দাড়ি কামায় তাকে কে শোধরাবে? একটাই শুধু পরিবর্তন হয়েছে, প্রচুর বলার পর সে করাতে পারেনি, মেয়ের জেদাজেদিতে বাবা তা করতে বাধ্য হয়েছে। দোকান থেকে হাঁটার দূরত্বে 8 মিনিটের মধ্যে একটা 3 কামরার ফ্ল্যাট ইনস্টলমেন্টে কিনে ফেলেছে। ফ্ল্যাটের মালিকানা পাওয়া যাবে দিন 4 পরে। এতে মেয়ে যত উৎফুল্ল, বাবা তত বিমর্ষ। দুর্গা এইটুকু বুঝে খুশি, এখন থেকে একটু স্বস্তিতে থাকা যাবে। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে ফুরফুরে পায়ে ড্রাইভিং স্কুলে চলে এলো দুর্গা। কথা বলে একদিনের জন্য গাড়ি ভাড়া নিল সে। গাড়ির সামনে পেছনের লার্নার বোর্ড টাঙিয়ে দেওয়ার পর যে চমক সে চমকালো, এই জীবনে আগে কখনো সেই অভিজ্ঞতা হয়নি। অভিনন্দন, একমুখ হাসি নিয়ে বলল সিরাজ। খুব চমকে দিয়েছেন আমাকে। যদি এটা খারাপ অর্থে হয় তাহলে ক্ষমা চাইছি। আশ্চর্য ব্যাপার, আপনি সব জানতেন? হ্যাঁ, এরাই বলেছিল আপনি নাকি খুব দ্রুত ড্রাইভিং শিখতে পেরেছেন, কোনো ভুল না করেই লাইসেন্স পাওয়ার পরীক্ষায় পাশ করেছেন। আপনি এসব খবর রাখতেন? ওই আর কি। আপনার লাইসেন্সের সমস্যা মিটে গেছে? আগে হ্যাঁ, গাড়ি নিয়ে ট্রায়াল দেবেন, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? নিশ্চয়ই। আজ আপনার অফিস নেই? আছে, কিন্তু আমি ছুটি নিয়েছি। চলুন, দেরি না করে যাওয়া যাক। কোন দিকে যাবেন? আপনিই বলুন। গাড়ির ড্রাইভিং সিটে বসে দুর্গা বলল। নিউ ইয়র্কের রাস্তায় সে গাড়ি চালাচ্ছে। হোক আজ ছুটির দিনের সকাল, রাস্তায় যানবাহন কম, তবু এই প্রথম পাশে ট্রেনার নেই, হাতে স্টিয়ারিং। অবশ্য এইসব গাড়িতে ক্লাচ থাকে না, শুধু গতি কমানো বাড়ানো আর ব্রেকে সময় মতো পায়ের চাপ দিলেই সমস্যা এড়ানো যায়। তবু ট্রেনার ছাড়া এই প্রথম গাড়ি চালানো, হাঁটু যেন দুর্বল হয়ে পড়ছিল। সামনের গাড়িটাকে ওভারটেক করতে সাহস হচ্ছিল না দুর্গার। ব্যাপারটা লক্ষ্য করে সিরাজ বলল, প্রথম দিনে তো খুবই ভালো চালাচ্ছেন। দুর্গা কিছু না বলেই হাসল। ক্লাচ না থাকায় দেশের তুলনায় এখানে গাড়ি চালানো অনেক সহজ। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কোথাও যাব বলে তো বের হইনি। আজ আমি ট্রেনার ছাড়া গাড়ি চালাবো বলেই ঠিক করেছিলাম। বাহ, খুব ভালো চালাচ্ছেন আপনি। ধন্যবাদ। আপনি কিছুক্ষণ চালাবেন? না না, আজ আপনার প্রথম দিন, আপনিই চালান। আপনি এখানে একা চালিয়েছেন? দরকার হয়নি, দেশের অভ্যাসটা এখনো ভুলে যায়নি। আমার মনে হচ্ছে আমরা শহর থেকে বেশ কিছুটা বাইরে চলে এসেছি, তাই না? তাই তো মনে হচ্ছে। আমি এই পথ দিয়ে মাত্র একবারই গিয়েছিলাম, নিউ ইয়র্ক থেকে সোয়া ঘন্টা দূরে আটলান্টিক সিটিতে। আপনি গিয়েছেন ওখানে? দারুণ ইন্টারেস্টিং জায়গা। হ্যাঁ হ্যাঁ, আমি জায়গাটার নাম শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। ওখানে গেলে বিকেলের মধ্যে ফিরে আসতে পারবো? অনায়াসেই ফিরে আসতে পারবেন। তাহলে আপনি এখন গাড়িটা চালান, ফেরার সময় আমি চালাবো। গাড়ি একপাশে থামালো দুর্গা। দুজনে জায়গা বদল করে নিলে সিরাজ গাড়ি চালু করে জিজ্ঞাসা করল, দেশ থেকে ট্যুরিস্টরা নিউ ইয়র্কে বেড়াতে এলে আটলান্টিক সিটিতে ক্যাসিনো দেখতে যাবেই, আর আপনি এখানে থেকে এখনও যাননি ওখানে? উত্তর দিতে খারাপ লাগলেও দুর্গা বলল, না, যাওয়া হয়নি, এই আর কি। আমাদের দেশে তো প্রকাশ্যে কোনো রকম জুয়া খেলা বেআইনি, কিন্তু এখানে
এই আটলান্টিক সিটিতে আর ওয়েস্ট কোস্টের শহর লাস ভেগাসে আইনসম্মত ক্যাসিনো আছে, যেখানে সবাই জুয়া খেলতে যায়। সর্বশান্ত হয়ে যায় না? যারা সাঁতার জানে তারা তো জলে ডুবে যায় না, যারা জানে না মুশকিল হয় তাদেরই। ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলার কি দরকার? ব্যাপারটা দেখে আসাই ভালো। দুর্গার যে একটু অস্বস্তি হচ্ছিল না তা নয়, খুব সাধারণ পরিবারের মেয়ে এবং বউ হয়ে ক্যাসিনোতে জুয়ার আড্ডায় যাওয়াটা কি শোভন হচ্ছে? ওটা যদি নিষ্পাপ বেড়ানোর জায়গা হতো তাহলে তো এতগুলো বছরে স্বামী তাকে দেখাতে নিয়ে যেত। কিন্তু অস্বস্তির সঙ্গে কৌতূহলও হচ্ছিল তার। ট্যুরিস্টরা যখন যায় তখন তাদের মধ্যে বাড়ির মেয়ে বউও থাকে। সেই ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশের মেয়ে বউরাও থাকবে না এমন তো নয়। তাহলে ওরা যদি যেতে পারে তাহলে সেও এক ঝলক দেখে আসতে পারে। আপনার খিদে লাগলে বলবেন। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, খাবারের দোকান কোথায় পাবেন? এক্সিট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন। ও না, আমার খিদে পায়নি, আপনার পেলেই বলুন। এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? চলুন, ওখানেই খাওয়া যাবে। এক প্রকাণ্ড এবং অদ্ভুত জুয়ার জগৎ দেখল দুর্গা। বিশাল হলঘরে সাজানো স্লট মেশিনের সামনে বসে এই সকালবেলায় প্রবীণারা জুয়া খেলে চলেছে। বিভিন্ন মেশিন থেকে কয়েন পড়ার ঝনঝন শব্দ যেন কানের পর্দায় ধাক্কা মারছে। সিরাজের পাশে মেশিনগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে যে কথাটা দুর্গার মনে এলো তা হলো, এদের কোনো কাজ নেই? জীবনের যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে এসে স্লট মেশিনের নেশায় ডুবে যাওয়াই এদের একমাত্র আনন্দ। একটি মেশিনের সামনে এক বৃদ্ধাকে লাফিয়ে উঠে চিৎকার করতে শুনল দুর্গা। দুহাত মাথায় তুলে তিনি চেঁচাচ্ছেন, জ্যাকপট জ্যাকপট বলে। সিরাজ সেদিকে তাকিয়ে বলল, লাকি মহিলা, প্রচুর ডলার পেয়ে গেলেন। কত? তা জানি না, নিশ্চয়ই অনেক, নইলে ওইভাবে এই বয়সে কেউ চিৎকার করেন না। অবশ্য কত টাকা হারার পর জ্যাকপট পেলেন তা জানি না। কি ইচ্ছে হচ্ছে একবার খেলে দেখবেন নাকি? আপনার ইচ্ছে হলে খেলুন। অনুমতি দিচ্ছেন? আশ্চর্য, আমি অনুমতি দেওয়ার কে? আপনি একটু অপেক্ষা করুন প্লিজ। দ্রুত বাঁদিকে চলে গেল সিরাজ। কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে একটা খালি মেশিনের সামনে টুলে বসে বলল, আমি ঠিক $5 হারব। হারবেন কেন? জিততে পারবেন না? দেখি পারি কি না। 10টা কয়েনের প্রথমটা গর্তে ফেলতেই শব্দ বাজল। তারপর 4টে কয়েন বের হয়ে এলো। হাসতে হাসতে সিরাজ বলল, আপনি কিন্তু আমার গুড লাক, প্রথমেই $1.5 জিতলাম। দুর্গা অবাক হল। এত সহজে $1.5 জিতে গেল সিরাজ? ওই $1.5 জন্য কত পরিশ্রম করতে হয় মানুষকে। সিরাজ বলেছিল সে ঠিক $5 হারবে। $5 দিয়ে কিনে আনা কয়েন যন্ত্রের পেটে ঢুকিয়েও কোনো ফল না পাওয়ায় উঠে দাঁড়ালো সিরাজ। যাক, আমার কোটা শেষ, চলুন। মানে আপনি $5 হেরে গেলেন? এটাকে হার বলবেন না। রবীন্দ্রনাথের গান আছে, জেনে শুনে বিষ করেছি পান, এটা সেই রকম। চলুন। দুর্গা দুপাশে তাকালো। এর মধ্যে আরও ভিড় বেড়ে গেছে বিভিন্ন টেবিলে। সে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই যে এখানে এত লোক খেলছে, এদের কি বেশিরভাগই হারছে? এটাই তো স্বাভাবিক, নইলে এত বড় ক্যাসিনো চালাবে কি করে? লোক জেনে শুনে এখানে বিষ পান করতেই আসে। অবাক হয়ে তাকালো দুর্গা। তার মেজ পিসি রবীন্দ্রনাথের গান গেয়ে থাকেন, প্রায়ই থাকে তার অনুষ্ঠান। তার নিজের গলায় নাকি সুর ঠিকঠাক লাগে না, কিন্তু মেজ পিসির গানের সে খুব ভক্ত। কি হলো? আপনি রবীন্দ্রনাথের খুব ভক্ত, তাই না? বাংলাদেশের নাগরিক হয়ে রবীন্দ্রনাথকে এড়িয়ে কি থাকা যায়? চলুন। সিরাজ পা বাড়ালো এবং এই মানুষটাকে আচমকা খুব পছন্দ হয়ে গেল দুর্গার।
সমুদ্রের ধারের বাঁধানো রাস্তায় দাঁড়িয়ে দুর্গা দেখল সার সার অনেক অনেক ক্যাসিনো। সিরাজ বলে যাচ্ছিল, এইসব ক্যাসিনো 24 ঘন্টায় খোলা থাকে জানেন। মানুষ এখানে আসে উত্তেজনার আগুন পোহাতে। চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এক পাশে সমুদ্র, অন্য পাশে ক্যাসিনোর সামনে বাঁধানো রাস্তা, মাঝখানে সুন্দর সাজানো রেস্তোরাঁগুলোতে এই সময়ে খাদ্যরসিকদের ভিড় জমে গেছে। দুর্গার অনুমান, সে চাইলেও সিরাজ তাকে খাবারের দাম দিতে দেবে না। এক্ষেত্রে নিজের পছন্দের খাবার খেতে না চেয়ে সিরাজের পছন্দের ওপর নির্ভর করাই ভালো। তাকে একটা চেয়ারে বসিয়ে সিরাজ যখন খাবার আনতে গিয়েছে, তখন আচমকা দুর্গার মনে পড়ল এইরকম একটা বড় রেস্তোরাঁয় তাকে নিয়ে স্বামী কখনো খেতে যায়নি। যাওয়ার কথা মনেই আসেনি ওর। অদ্ভুত, সারা জীবন ওই মানুষটা নিজের তৈরি বৃত্তের মধ্যেই মুখ বুজে রইল। এমনকি লোকটা ওর নিজের মেয়েকে নিয়েও বড় রেস্তোরাঁয় খেতে যাওয়ার কথা ভাবেনি। দূর থেকে সিরাজকে খাবার বয়ে নিয়ে আসতে দেখে দুর্গা ঠিক করল সামনের রবিবারে সে স্বামীকে বলবে মেয়েকে নিয়ে বড় রেস্তোরাঁয় খেতে যেতে। স্বামী যদি যেতে অসুবিধে বোধ করে তাহলে সে নিজে মেয়েকে নিয়ে গিয়ে খাইয়ে আনবে। এইরকম ভাবার পরে বেশ স্বাভাবিক বোধ করল সে। সিরাজ দুটো প্লেট টেবিলে রাখলে দুর্গা হাত নাড়ল। ওরে বাবা, এত খাবার আমি তো খেতেই পারবো না, আপনি অর্ধেক নিয়ে নিন। সিরাজ হাসল, কিছু বলল না। নতুন ফ্ল্যাটে বাবা মা এবং মেয়ের জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ হলো। এই ব্যবস্থায় মেয়ে যে খুব খুশি হয়েছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। ওই ঘরটিকে সে নিজের জগৎ কল্পনা করে নিল। রোজ সকালে বাবা তাকে স্কুলে পৌঁছে দিয়ে যায়। স্কুল ছুটি হলে সেই প্রবীণা, যার সঙ্গে প্রায় জ্ঞান হওয়ার পর থেকেই স্কুলে যাতায়াত করছে, সে বাড়িতে পৌঁছে সঙ্গ দেন দুর্গা ফিরে না আসা পর্যন্ত। প্রবীণা অবাক হয়ে মেয়েটিকে দেখেন। ওর মধ্যে শিশু সুলভ কোনো চালচলন নেই। স্কুলের লাইব্রেরি থেকে সে 3-4 ক্লাস উঁচুতে যেসব বই পড়ানো হয় সেই বইয়ের কয়েকটা বাড়িতে এনে খুব খুশি হয়েছে, কারণ সেই সব বই পড়ে অর্থ বুঝতে তার কোনো অসুবিধে হচ্ছে না। উল্টে নিজের ক্লাসের বইগুলোকে খুব জোলও মনে হচ্ছিল তার। এখন তার বয়স 7। এই বয়সে সে ক্লাস 7-এর অঙ্ক অনায়াসেই করতে পারে। যখন পড়তে বসে তখন সে প্রবীণাকে সামনে বসিয়ে ইংরেজি ভাষায় অনর্গল নিজের পরীক্ষা নেয়। প্রবীণা যত শোনেন তত মুগ্ধ হন। মেয়েটির ইংরেজি উচ্চারণ বাঙালিদের মতো নয়, বেশিরভাগ শব্দই অবদ্ধ থাকে তার কাছে। তবু শুনতে এবং মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে তার খুবই ভালো লাগে। পরীক্ষার পর আবার অভিভাবকদের ডাক পড়ল স্কুলে। স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল দুর্গা এবং তার স্বামীকে নিয়ে আলাদা কথা বললেন। তাদের ধারণা এই মেয়েটি অতি অসাধারণ মেধার মেয়ে। তাদের স্কুলে এইরকম কোনো ছাত্রী বা ছাত্র আজ অবধি পড়াশোনা করেনি যার এতখানি মেধা আছে। তাকে আরও 2 ক্লাস উঁচু সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। যদি তার উত্তর সন্তোষজনক হয় তাহলে ওকে উঁচু ক্লাসে প্রমোট করতে কোনো অসুবিধে নেই। মেয়ে যে অনেকটাই অন্যরকম তা বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিল দুর্গা এবং তার স্বামী। 7 বছরের মেয়ে শেক্সপিয়ারের নাটকের সংলাপ স্মরণে রেখে কথা বলে কি করে তা ভেবেই পান না শিক্ষকরা। সেই কথা তারা মেয়ের বাবা মাকেও বলেছেন। মেয়ে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ নাওয়া খাওয়ার সময়টুকু বাদ দিলে সামনে বই ছাড়া বসে থাকে না। দুর্গার অবাক লাগে এই এতটুকু মেয়ে কি করে জীবনের অনেক জটিল সমস্যার যে লেখায় রয়েছে তা অবলীলায় পড়ে যায়, মনে মনে রাখে। মেয়ের ওই ব্যাপারটা নিয়ে স্বামীর সঙ্গে কথা বলেছিল দুর্গা। বলেছিল, ওর টিচারও বলেছে এটা খুবই কিন্তু অস্বাভাবিক ব্যাপার। মাথা নেড়েছিল স্বামী। সত্যি কথা তো, বয়সের আগে যদি ফল পেকে যায় তাহলে তার কোনো আর স্বাদই থাকে না। কিন্তু কি করা যায় তাই বুঝতে পারছি না। ও নতুন ক্লাসে ওঠার 2 মাসের মধ্যেই সব পড়া শেষ করে যদি বসে থাকে তাহলে বাকি 10 মাস কি করবে? তাই তো ওরা আরও 2 ক্লাস ওপরে তুলে দিতে চাইছে, যাতে পুরো বছরটা পড়াশোনা নিয়েই থাকতে পারে। এই রকম ঘটনা তো আমি কখনোই শুনিনি।
ওকে যদি ঢাকা স্কুলে ভর্তি করা হয় তাহলে লাভ হবে। তুমি তো বলতে দেশের পড়াশোনার স্ট্যান্ডার্ড এখানকার চেয়ে অনেক ভালো। হতে পারে, কিন্তু মেয়েকে আমেরিকা স্কুল থেকে সরিয়ে বাংলাদেশের স্কুলে ভর্তি করলে লোকে তো আমাদের পাগল বলবে। যা হবার তা এখানেই হোক। আরে বাবা, মেয়ে তো পড়াশোনায় খুব ভালো বলেই স্কুল থেকে ওকে অন্য ছেলে মেয়েদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, তাই না? 7 বছরের মেয়ের দিকে তাকালে নিজের মেয়ে বলে মনেই হয় না। দুর্গা ওর পাঠ্য বইয়ের বাইরের বইগুলো উল্টে পাল্টে দেখে আর ভাবে, এইটুকু মেয়ে কি করে এতখানি মেধা পেল। অনেক ভেবে সে স্বামীকে বলল, আচ্ছা, ওকে নিয়ে আমাদের একবার বাংলাদেশটা দেখিয়ে আনা উচিত। আমেরিকায় জন্মেছে বলে ও এদেশের নাগরিকত্ব পেয়ে গেছে, কিন্তু ওর দেশ তো বাংলাদেশ। তুমি কি বলতে চাও? একবার ওকে ওর দেশটাকে দেখিয়ে আনা উচিত নয় কি? আমাদের দুজনের পক্ষে তো একসঙ্গে ব্যবসা বন্ধ করে যাওয়া সম্ভব নয়। হয় তোমাকে যেতে হবে, নয় আমাকে। ও স্কুল ছুটি থাকলে সেটা সম্ভব। তুমি ওকে নিয়ে ঘুরে এসো। আমি? মেয়ে আমার সঙ্গে যেতে চাইবে তো? তোমার সঙ্গে না গেলে আমার সঙ্গেও যাবে না। জোর করলে হয়তো মেয়ে যাবে, কিন্তু দেশের জীবনযাপনের ধরনের সঙ্গে কি ও মানিয়ে নিতে পারবে? না পারুক, একবার জেনে আসা তো উচিত। কিন্তু মেয়ে প্রস্তাব শোনা মাত্র একটাই প্রশ্ন করেছিল, ওয়াই? মানে আমরা কোত্থেকে এসেছি, আমাদের আত্মীয় স্বজন কারা, তা জানবি না? সেই সব তো প্রত্যেক মানুষেরই জানা উচিত, তাই যাবি? রুটস? আমার রুটসের কথা বলছো? হ্যাঁ, তাই। মেয়ে হেসেছিল, পরিষ্কার ইংরেজিতে বলেছিল, সেটা জানবার জন্য আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়ার কী দরকার? এই তোমাদের দুজনকেই তো দুবেলা দেখছি। তাছাড়া সেই জ্ঞান হওয়ার পর থেকে তো আন্টিকে দেখে আসছি। আমার মনে হচ্ছে তোমাদের 3 জনকে দেখলেই বাংলাদেশ দেখা হয়ে যায়। দুর্গা কথা খুঁজে পায়নি। স্বামীও আর এই ব্যাপার নিয়ে কথা তোলেনি। মেয়ে স্কুলের 2 ধাপ ডিঙিয়ে গিয়েছিল অবলীলায়। ঢাকা থেকে ছোট দেওয়ার ফোন করেছিল খুব বিষণ্ণ গলায়। বলেছিল, কাল রাত থেকে মায়ের বুকে ব্যথাটা খুব বেড়েছে। আজ ভোরবেলায় হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু কাল থেকে শুধুই দাদাকে দেখতে চাইছে। দাদাকে কি একবার দেবে? তোমার দাদা তো একটু দরকারে বাইরে গেছে, কিন্তু মা এখন কেমন আছেন? ভালো না বৌদি। তোমরা তো মাকে ভুলেই গিয়েছ, মা কিন্তু ভোলেনি। দাদাকে বলবে যদি একবার আসে তাহলে ভালো হয়। মা একটু শান্তি পাবে দাদাকে দেখে। রাখলাম। শাশুড়ি মানুষটি নিপাট ভালো মানুষ। খুব অসুস্থ না হলে পয়সা খরচ করে দেওয়ার ফোনটা করতো না। দুর্গার মনে হলো একটু দেরি না করে আজই স্বামীর ঢাকার বিমান ধরা উচিত। স্বামী ফিরে এলে ব্যাপারটা সে জানালো। চোখ ছোট করে ভাইয়ের বলা কথাগুলো শুনল স্বামী। তারপর জিজ্ঞাসা করল, ঠিক কী হয়েছে তা বলল? বুকে ব্যথা নিয়ে হসপিটালাইজড হয়েছেন, যখন তোমাকে খুব দেখতে চাইছেন। আর দেরি না করে তোমার কিন্তু আজই চলে যাওয়া উচিত। স্বামীকে যেন কেমন একটু বিমর্ষ দেখালো, এবং শেষ পর্যন্ত ব্যবসার ব্যাপারে দুর্গাকে অনেক সতর্ক করে অভাবনীয়ভাবে অল্প দামের একটা টিকিট জোগাড় করে রওনা হয়ে গেল। স্বামী চলে যাওয়ার পর দুর্গার মনে হচ্ছিল বিরাট বোঝা আচমকা তার ঘাড়ে চেপে বসেছে। ভাগ্যিস তাকে মেয়ের পেছনে সময় দিতে হয় না। ওই বয়স্ক মহিলাই খুব যত্নের সঙ্গে মেয়ের দেখাশোনা করে চলেছেন। দোকানে এখন কোনো পুরুষ নেই। পলাশের জায়গায় কাজ করছে ওর বান্ধবী। মেয়েটি খুব শান্ত, নাম দিলারা। কাজে যোগ দেওয়ার কিছুদিন পরে বাড়িতে ফিরে এসে স্বামী বলেছিল, এই দিলারা মেয়েটি ভালোই, মন্দ নয়। কি করে বুঝলে? আধটার নেই এটা বুঝতে পেরেছি, তাই ভরসা করা যাবে। স্বামী ঢাকায় চলে গেলে দুর্গা বলল, সব তো জানিস, হঠাৎই ওকে ঢাকায় চলে যেতে হয়েছে। দেওর ফোন করেছিল, শাশুড়ি বোধহয় আর বাঁচবেন না। তুই যদি এই কদিন ওর ফিরে আসা পর্যন্ত একটু বেশি সময় দিস তাহলে খুব ভালো হয়। তাহলে আমি বাইরের কাজগুলো করতে পারি। দিলারা মাথা নেড়ে বলেছিল, আমার কোনো অসুবিধা হবে না, যখন যেটা দরকার বলবেন আমি নিশ্চয়ই করে দেব।
পলাশ নিউ ইয়র্ক থেকে নতুন চাকরিতে অন্য শহরে চলে যাওয়ায় দিলারার একই সঙ্গে মন খারাপ এবং মন ভালো হয়ে গিয়েছে। সে নিজে চাকরির চেষ্টা করেছিল, আইনসম্মত মাইনে কেউ তাকে দিতে চায়নি, উল্টে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছিল। সে যখন খুব হতাশ হয়ে পড়েছিল তখন পলাশ তাকে এই দোকানের কথা বলে। কাজটা যে এত সহজে হয়ে যাবে দিলারা ভাবেনি। অনেকদিন হয়ে গেল সে আপার সঙ্গে তার স্বামীর সম্পর্ক কী ধরনের তা বুঝে উঠতে পারল না। অন্যের ব্যাপারে নাক গলানো তার স্বভাবে নেই। পলাশও তাকে যাওয়ার আগে বলেছিল কাজের বাইরে অন্য কিছু নিয়ে মাথা না ঘামাতে। এই উপদেশটা সে নিষ্ঠার সঙ্গে মেনে চলেছে। নিউ ইয়র্কে এবার সেপ্টেম্বরের শেষেই শীত জানান দিচ্ছে। আজ বেশ জোর করে মেয়েকে শীতের পোশাক পরিয়ে স্কুলে পাঠিয়েছে দুর্গা। এখানকার আমেরিকান সাদা মেয়েদের যেমন শীত খুব কম লাগে, মেয়েরও সেই বাতিক হয়েছে। দুপুরে সিরাজকে ফোন করলো দুর্গা। কয়েকদিন যোগাযোগ নেই, ফোন বন্ধ। একটু অবাক হয়ে অফিসের নম্বরে ফোন করে জানতে পারল সিরাজ অসুস্থ, তাই অফিসে আসছে না। অসুখটা কী তা জানাতে পারল না লোকটা। দুর্গার মনে অস্বস্তি তৈরি হলো। সিরাজ কবে থেকে অসুস্থ হলো? নিশ্চয়ই খুব সাধারণ অসুস্থতা নয়। শেষ পর্যন্ত আবার ফোন করে অফিসের লোকটির কাছ থেকে সিরাজের ঠিকানা নিয়ে নিল দুর্গা। বিকেল 3টে নাগাদ দিলারাকে দোকান সামলাতে বলে সে সামনের স্টেশন থেকে মেট্রোতে উঠল। খুব বেশি দূরে নয়, 20 মিনিটে যে স্টেশনে সে নামল সেখান থেকে সিরাজের বাসা বেশি দূরে নয়। লিফটে 3 তলায় উঠে দরজার গায়ে বেল বাজালো সে, কিন্তু কোনো সাড়া পেল না। দ্বিতীয়বার বাজিয়ে সাড়া না পেয়ে যখন ফিরে আসবে বলে দুর্গা ভাবছিল, ঠিক তখনই ভেতরে শব্দ হলো। ধীরে ধীরে দরজা খুলল সিরাজ। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুবই অসুস্থ, তবু বিস্ময় ফুটে উঠল মুখে। আরে কি সৌভাগ্য! আসুন আসুন। আপনি ডাক্তার দেখিয়েছেন? না না, তেমন কিছু নয়, অল্প স্বল্প জ্বরজারি তো হয়েই থাকে। আপনি ভেতরে আসুন প্লিজ। দুর্গা ভেতরে ঢুকে একটা ছিমছাম বসার ঘর দেখতে পেল। সিরাজের দেখানো চেয়ারে সে বসে বলল, আপনাকে তো দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ অসুস্থ। ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি একথা জানলেন কি করে? জেনে গেলাম। এই ফ্ল্যাটে কি আপনি একাই থাকেন? না, আমার এক সহকর্মী পাশের ঘরে থাকেন। উনি এখন অফিসে, তাই আলাপ করিয়ে দিতে পারছি না। জ্বর কত? ছিল, আজ সকাল থেকে আর নেই। আর 2-1 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না যে আপনি এসেছেন আমাকে দেখতে। নিশ্চয়ই অফিসে ফোন করে জানতে পেরেছেন। হ্যাঁ, ফোন করে জানার পর খারাপ লেগেছে। অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছেন এবং সেটা অফিসকে জানাতেও পেরেছেন। আমার দোকানটা যে চেনেন না তা তো নয়। একদিন ফোনও তো করেছিলেন। আর একটা ফোন করে নিজের অসুস্থতার কথা জানালে যে মানে লাগতো তা বুঝতে পারিনি। ক্ষমা চাইছি, জ্বর তো খুব বেশি ছিল না, তাই কাউকে বিব্রত করতে চাইনি। আপনি এসেছেন আমাকে দেখতে, আমি যে কি খুশি হয়েছি বোঝাতে পারবো না। ঠিক আছে, ওষুধ ঠিকঠাক খাচ্ছেন তো? হ্যাঁ। এত তাড়াতাড়ি চলে যাবেন? হ্যাঁ, দোকানের মালিক ঢাকায় গিয়েছেন। যে মেয়েটি কাজ করছে তার উপর দোকানের দায়িত্ব দিয়ে এসেছি। বেশি দেরি করা ঠিক হবে না। দুর্গা দরজার দিকে এগিয়ে গেল। পাশে এসে দাঁড়ালো সিরাজ। একটা কথা বলবো? আজ নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। সাবধান, পরে যেন আফসোস করতে না হয়। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন, ভালো হয়ে একদিন দোকানে আসুন। চলি। স্বামী কিছুদিন আটকে গেল। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এলেন না শাশুড়ি মা। ফলে তার শ্রাদ্ধ শান্তি না শেষ করে স্বামীর পক্ষে নিউ ইয়র্কে ফিরে আসা সম্ভব ছিল না। কিন্তু মায়ের মৃত্যুর খবরটা স্বামী সঙ্গে সঙ্গে জানায়নি। যখন জানিয়েছিল তখন 3 দিন চলে গিয়েছে। খবরটা শুনে দুর্গা স্বামীকে জিজ্ঞাসা করেছিল, আমাকে এখন এই শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত
কি কি নিয়ম মানতে হবে জানো? মাছ মাংস ডিম খেও না, তাহলেই হবে। তোমার মেয়ে 1 সপ্তাহ নিরামিষ খেয়ে যদি না থাকতে চায়? থাকবে না, জোর করে আর কি লাভ। তবে ওকে বলো নিরামিষ খেলে আমি খুশিই হব। কথাটা রাত্রে বাড়ি ফিরে মেয়েকে বলেছিল। বাড়িতে এটাই এখন চলবে। বাবা মা বাংলায় কথা বলে, কিন্তু মেয়ে নিজের কথা ইংরেজি ছাড়া বলতে অভ্যস্ত নয়। এই কথ্য ইংরেজি শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছে বাবা মা, কিন্তু বলতে তাগিদ অনুভব করে না। বাবা ফোনে যে প্রস্তাব দিয়েছে তা শুনে মেয়ে মাথা নেড়ে বলেছিল, আমি মাছ মাংস ডিম কেন খাবো না? তা যদি বুঝিয়ে বলো তাহলে ভেবে দেখব। শোনার পরে দুর্গা আর কথা বাড়ায়নি। স্কুলে যাওয়ার জন্য মেয়ে তৈরি হচ্ছিল। বাবা ফিরে এলো ঢাকা থেকে। নিজের ঘরে বই গোছাতে গোছাতে গলা শুনতে পেয়েছিল সে। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই আঁতকে উঠল। মুখ থেকে শব্দ ছিটকে বেরোলো। সেই শব্দে সঠিক কোনো অর্থ ছিল না। ভয়ার তোরাই ওই রকম শব্দ গলা থেকে বের করে। কি হলো, চিনতে পারছিস না নাকি? ও মাই গড, তোমার কি হয়েছে? মাথায় সব চুল ফেলে দিয়েছ কেন? আমি হিন্দু। বাবা মা মারা গেলে তার পারলৌকিক কাজ করার সময় এটা করতে হয়। করলে কি লাভ হয়? কি হয় জানি না, বহুকাল ধরে এটা করা হচ্ছে। হয়তো যিনি চলে গেলেন তার আত্মা শান্তি পায়। নো, নেভার। কি হলো? তুমি আর মা যখন মারা যাবে তখন কি আমাকেও ওই রকম মাথা শেভ করতে হবে? আমি তো ভাবতেই পারছি না। তোমরা কি পাগল? আরে না না, তোর ভয় নেই। এটা মেয়েদের করতে হয় না, শুধু ছেলেরাই করে। শুধু ছেলেরা কেন? মেয়েরাও তো বাবা মায়ের সন্তান নাকি? মেয়ের গলায় এখন তেজ ফিরে এলো। সন্দেহের চোখে তাকালো সে। এটাই নিয়ম, মেয়েদের বাদ দেওয়া হয়েছে। ও মাই গড, আমাদের টিচার তাহলে ঠিক কথা বলেছিলেন। কি বলেছিলেন? আমাদের টিচার বলেছিলেন এশিয়ান কান্ট্রিজে মেয়েদের সম্মান দেখানো হয় না। তারা বাড়ির লোকের কাছে মেড সার্ভেন্টের কাছাকাছি। তাদেরই সংসারের সব কাজ করতে হয়, আর সেই কাজগুলো উপভোগ করে ছেলেরা। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি সহ্য করতে পারছি না। সেদিন খুব রেগে গিয়েছিল বাবা। তার মনে হয়েছিল মেয়েকে যদি নিউ ইয়র্কে কোনো স্কুলে না পড়িয়ে ঢাকার স্কুলে পড়াতো তাহলে ও ভদ্র মানুষের মতো ব্যবহার করতে শিখত। দোকানে গিয়ে স্ত্রীকে ব্যাপারটা বলেছিল স্বামী। সব শোনার পর মাথা নেড়েছিল দুর্গা, বলেছিল, অদ্ভুত তো। কি অদ্ভুত? কি বলতে চাইছো? এই কথাটা কখনোই আমার মনে আসেনি। মা বাবা তো ছেলে মেয়ে দুজনেরই, তাহলে একজনকে গুরুত্ব দিয়ে আর একজনকে উপেক্ষা করা হয় কেন? ও, তাহলে ছেলেদের সঙ্গে মেয়েরাও মাথা নাড়া করলে যদি অধিকার দেওয়া হতো তাহলে তাদের কেমন দেখাতো তা একবার কল্পনা করে দেখো। দুর্গা অনেক কথাই বলতে পারত। স্বামী কিছুক্ষণ পর সামনে থেকে সরে গেল ওর স্বভাব মতো। কিন্তু একা বসে বসে একসময় দোকানের আয়নার দিকে তাকিয়ে হেসে ফেলল দুর্গা। এই যে আয়নায় তার যে চেহারা দেখতে পাচ্ছে, সেই চেহারাটা চুলবিহীন হলে কি রকম দেখাতো। কল্পনা করতে হাসিটা যে জোরালো হলো তা বোঝার আগে দিলারা কাছে চলে এলো। কি হলো আপা? আচ্ছা দিলারা, আমি যদি ন্যাড়া হই তাহলে আমাকে কেমন দেখাবে? ধ্যাত ধ্যাত কেন? মেয়েরা পাগল হলে ন্যাড়া করে দেওয়া হয়। 7.5 বছর বয়সে ইন্টার স্কুল ট্যালেন্ট কন্টেস্টে নাম দিয়েছিল মেয়ে। ওদের স্কুল থেকে বাকি যে 3টি ছেলে মেয়ে সঙ্গে ছিল তারা ওর চেয়ে 3 ক্লাস উঁচুতে পড়ে। কন্টেস্টের ফল প্রকাশিত হলে শিক্ষক শিক্ষিকারা তো হতভম্ব। স্কুল বোর্ড থেকে মেয়ের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হলো। আবার ডাক পড়ল স্কুলে। স্বামীর সঙ্গে দুর্গা স্কুলে পৌঁছে ব্যাপারটা জানতে পেরে অবাক হলো। 2 দিন আগে জানা সত্ত্বেও মেয়ে বাড়িতে এই ব্যাপারটা জানায়নি। স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মেয়ের প্রতিভাকে আরও উৎসাহ দেওয়ার জন্য ওকে 9 বছর বয়সেই ক্লাস 9-এ তুলে দেওয়া হবে। ওর সঙ্গে যারা টেস্টে নাম দিয়েছিল তারা অনেক উপরের স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও কাছাকাছি যেতে পারেনি। স্কুল এই রকম ছাত্রীর জন্য গর্বিত।
তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মেয়েটিকে পড়াশোনার জন্য স্কুলকে কোনো অর্থ দিতে হবে না। তাকে পড়াশোনার ব্যাপারে দুজন শিক্ষিকা সব সময় সাহায্য করবেন। দোকানে যাওয়ার সময় স্বামীকে গম্ভীর হয়ে হাঁটতে দেখে দুর্গা জিজ্ঞাসা করল, মনে হচ্ছে তুমি খুব চিন্তায় পড়েছ। চিন্তা তো বটেই। 2 ফুট লম্বা গাছে যদি কাঁঠাল ফলে তাহলে তার ভেতরটা দরকচা হতে বাধ্য। মেয়ের অবস্থা তাই হবে বলেই মনে হচ্ছে। এই কথা স্কুলে বললে না কেন? বলে কোনো লাভ হতো না। নিউ ইয়র্কের স্কুলগুলোর মধ্যে এই স্কুলের যে নাম হয়েছে তা মেয়ের জন্যই। এখন হাজার বোঝালেও ওরা বুঝবে না। তুমি এরকম ভাবছ কেন? আমরা যা স্বপ্নেও করতে পারিনি ও এইটুকু বয়সে তা করে দেখাচ্ছে। ওকে তাই বাধা দেওয়া উচিত নয় আমাদের। সিরাজ ফোন করেছিল, খুব জরুরি প্রয়োজনে আজই দেখা করা দরকার। 2টো স্টেশন এগিয়ে সিরাজের সঙ্গে দেখা করল দুর্গা। কি ব্যাপার? চলুন কোথাও গিয়ে বসি, খুব সমস্যায় পড়েছি। দুর্গার কপালে ভাঁজ পড়ল, সেটা লক্ষ্য না করে রাস্তার দিকে তাকালো সিরাজ। মনে হলো আপনার সঙ্গে আলোচনা না করলে স্বস্তি পাবো না। দুর্গা চোখ সরালো না, মুখ ফিরিয়ে সেই চোখের দিকে তাকিয়ে সিরাজ বলল, অফিস আমাকে ঢাকায় ফেরত নিয়ে যেতে চাইছে। হঠাৎ? আমি জানি না, আমাকে যে সময়ের জন্য পাঠানো হয়েছিল তা শেষ হওয়ার অনেক আগেই কেন আমাকে ফেরত পাঠাচ্ছে বুঝতে পারছি না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি ফিরে যাব কিনা। ফিরে না গেলে কি চাকরি থাকবে? সম্ভবত না। আদেশ অমান্য করার জন্য আমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে এবং আমার চাকরিটা যাবে। তাহলে হয় আমাকে বাংলাদেশে চলে যেতে হবে, নয় চাকরিটা আমাকে ছাড়তে হবে। চাকরি ছেড়ে দিলে আমেরিকায় থাকবে কি করে? উপায় আছে। অন্য কোনো কোম্পানিতে চাকরি পেলে নতুন চুক্তি অনুযায়ী এদেশে থাকার অনুমতি পাওয়া সম্ভব। আমার কাছে এখানকার 2টো কোম্পানির ওই রকম প্রস্তাব আছে। চুপচাপ কফিতে চুমুক দিয়ে রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুর্গা বলল, আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত। আমি তো এই চাকরির জগৎটা কিছুই জানি না। সহকর্মীদের সঙ্গে কথা বললে হয় না? আমি যে কোম্পানিতে চাকরি করি সেটা বাংলাদেশের প্রথম 5টা কোম্পানির একটা। এইরকম কোম্পানির চাকরি স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার কথা ওরা কেউ ভাবতেই পারে না। আমি যে কেন আমেরিকা ছেড়ে যেতে চাইছি না তা ওদের বোঝাতে পারবো না। কেন? কয়েক সেকেন্ড দুর্গার মুখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল সিরাজ। তারপর বলল, আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিনিট কয়েক চুপচাপ কেটে যাবার পর দুর্গা বলল, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বরং অফিসের নির্দেশ মতো ঢাকায় ফিরে গিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হবে না। আফসোস? হতে তো পারে। নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে যাওয়ার পর ঠান্ডা মাথায় সব কিছু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলেই মনে হচ্ছে। আচ্ছা, আমি চলে গেলে খারাপ লাগবে না? এখন যেরকম আছি সেই রকমই তো থাকবো। এখন হয়তো 4 কিলোমিটার দূরে আছি, দেশে গেলে সেটা হয়তো 4000 কিলোমিটার হবে। সেটা কি 4 ভেবে নেওয়া যাবে সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত? খুব শান্ত গলায় দুর্গা বলল। বলার পর নিজেই অবাক হলো। কফি শেষ হয়ে গেলে দুর্গা বলল, মন যা চাইছে তা সবসময় ঠিকঠাক তো নাও হতে পারে। মনকে যাচাই করা দরকার, তাই না? সিরাজ মাথা নেড়েছিল। 4 দিন পরে ফোন এলো। দোকানে স্টক মেলাচ্ছিল দুর্গা। রিসিভার তুলে হ্যালো বলতেই সিরাজের গলা শুনতে পেল, নিউ ইয়র্ক অফিস আমাকে আজকে রিলিজ দিয়ে দিল। ও, খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করে যাই। তোমার শব্দটি শুনে দুর্গা চোখ বন্ধ করল। তারপর বলল, আমি তো দোকানেই আছি। না, যাওয়ার আগে দেখা হলে ভালো লাগবে না। তবে যেদিন ফিরে আসবো সেদিন এয়ারপোর্টের বাইরে এলেই যেন তোমায় আমি দেখতে পাই। বলেই সিরাজ ফোনটা কেটে দিল। ঠিক 1 দিন পরে কথাটা মনে এলো দুর্গার। সিরাজের দেশের ফোন নম্বর ওর কাছ থেকে নেওয়া হয়নি, ঠিকানাটাও নয়। সে সিরাজের অফিসে ফোন করল। রিসেপশনের পরিচিত গলা জানালো, উনি তো গতকাল ঢাকায় ফিরে গিয়েছেন। উনি বোধহয় কাউকেই ঢাকার নম্বর দিয়ে যাননি। কি করে জানলেন? আরও 2জন আজকে ফোন নাম্বার চাইছিল।
ফোন রেখে দিয়েছিল দুর্গা। নিজের অজান্তেই তার দু চোখের পাতা ভিজে উঠেছিল। বেশ চেষ্টা করে নিজেকে সামলে নিল। ঠিক তখনই গলা কানে এলো, ভেতরে আসতে পারি? মে আই কাম ইন? কান্না মুছে হাসি আসছিল, সেটা সামলে দরজার দিকে তাকালো দুর্গা। এই রকম কথা মাঝে মাঝে শুনতে হয় দোকানে থাকলে। প্রথম বাংলা বাক্য এবং সঙ্গে সঙ্গে তার ইংরেজি অনুবাদও বলেন আগন্তুক। কখনো আগে ইংরেজি, পরে বাংলা শুনতে হয়। আসুন। তিনি কোথায়? হোয়ার ইজ হি? আপনি ঠিক কাকে খুঁজছেন? ওনার, এই দোকানের মালিককে। আপনি ওখানে বসুন বলে দুর্গা দিলারাকে ইশারা করল স্বামীকে ডেকে দিতে। দিলারা পর্দা ঘেরা ঘরে গিয়ে খবরটা দিয়ে এলে স্বামীকে বেরিয়ে আসতে দেখা গেল। ভদ্রলোক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার। নমস্কার। আমাকে চিনতে পারছেন? লাস্ট বঙ্গ সম্মেলনে আপনার স্টলে গিয়ে আলাপ করেছিলাম। স্বামীকে মাথা নাড়তে দেখল দুর্গা। চিনতে পেরেছে। দুটো হাত এক করে ভদ্রলোক বললেন, আমি হরেন্দ্রনাথ দত্ত, লাস ভেগাসে থাকি। আপনার সঙ্গে লস অ্যাঞ্জেলসে পরিচয় হয়েছিল। আই অ্যাম H.N. ডাট। নিশ্চয়ই মনে আছে। বসুন বসুন। বলুন আমি কি করতে পারি? আমাকে আপনার মনে আছে, খুব খুশি হলাম। আই কান্ট ফরগেট। কোনো কারণে কেউ মনে গেঁথে গেলে তাকে সহজে উপড়ে ফেলতে পারি না। নো। মাথা নাড়লেন হরেন্দ্রনাথ। তারপর দোকানটাকে ভালো করে মুখ ঘুরিয়ে দেখে বললেন, গুড শপ। আপনি নিউ ইয়র্কে কবে এসেছেন? ইয়েস্টারডে, গতকাল। আজ আপনার দেওয়া ঠিকানা দেখে চলে এলাম এখানে। ওয়াই আর ইউ স্ট্যান্ডিং? বসুন বসুন, সিট ডাউন প্লিজ। হরেন্দ্রনাথ বসতে ইশারা করে গলা নামালেন। আপনাকে আমার পছন্দ হয়েছে। কোনো কোনো মানুষকে দেখে মনে হয় লোকটা ভালো। আপনাকে দেখে আমার তাই মনে হয়েছে। শুনুন, আমি লাস ভেগাসে একটা বাংলা সংস্কৃতি মেলা করতে চাই। ঢাকা থেকে কলকাতা থেকে শিল্পীদের নিয়ে আসব। আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন? আই নিড ইয়োর হেল্প। আমি তো সামান্য মানুষ। আমি কীরকম সাহায্যের কথা বলছেন আপনি, তা জানতে পারলে বলতে পারবো যে কতটা করা আমার পক্ষে সম্ভব। আরে মশাই, আপনি তো বলেছিলেন 10-12 বছর ধরে আমেরিকার নানা শহরের সম্মেলনে স্টল নিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। সেটা তো আমি নিজের চোখে দেখেছি। আই হ্যাভ সিন দ্যাট। ঠিক কী করতে বলছেন আমাকে? সিম্পল, খুব সোজা। এতদিন ধরে যেতে যেতে ঢাকা বা কলকাতা যেসব লোক স্টল ভাড়া নেন, তাদের সঙ্গে তো ভালো জানাশোনা আছে আপনার। শিল্পীদের অনেককে নিশ্চয়ই চেনেন। আপনি একটু আমার হয়ে ওদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে নিশ্চয়ই কাজ হবে। আমি চাই দুদেশের নামে শিল্পী স্টলের মালিকদের নিয়ে এসে আমি দেখিয়ে দিতে চাই যে আমিও কারোর থেকে কম নই। আপনি যখন বলছেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আপনি কোন সময় অনুষ্ঠান করতে চাইছেন? নভেম্বরে। আপনি নিশ্চয়ই জানেন লাস ভেগাসে কখনোই বেশি শীত পড়ে না। ওই সময়টা একদম ঠিক হবে। প্রচুর লোক তখন জুয়া খেলতে যায় ওখানে। আরে লাস ভেগাসের ক্যাসিনো রেস্তোরাঁতে তো 2-2.5 হাজার বাংলাদেশি চাকরি করে। বেড়াতে যায় প্রচুর বাঙালি। দর্শকের অভাব হবে না। তাহলে তো সময় আছে। হ্যাঁ, হোয়াট? এ কি কথা বললেন আপনি? সময় তো নদীর স্রোতের মতো বয়ে যাবে। এটা এপ্রিল। অ্যানাদার 7 মান্থস। মাঝখানে বঙ্গ সম্মেলন, আরও কত কি হবে। তাই আমাদের এখন থেকে প্রিপারেশন শুরু করা দরকার। আপনি তৈরিই থাকুন। নেক্সট মান্থেই আমি আর আপনি ঢাকা আর কলকাতায় গিয়ে সব ঠিকঠাক করে আসব। ওকে? আমাকে যেতে হবে? কি আশ্চর্য! ওয়াই দিস কোয়েশ্চেন? যেসব শিল্পী স্টলের মালিক রেগুলার আসে তারা তো আপনাকে চেনে। আপনি গেলেই কাজ হবে। আর তাছাড়া হবে লাস ভেগাসে, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জুয়ার শহরে। নীরব শহর তো নয়, সেই লোভেই অনেকে আসতে চাইবে। তাহলে কথা হয়ে গেল। আপনাকে আমি ডেটটা জানিয়ে দেবো। বাই দ্য বাই, আপনার দোকানে টি কফির অ্যারেঞ্জমেন্ট নেই বুঝি? না, তবে আনিয়ে দিচ্ছি। আপনার দেখছি কোনো পুরুষ স্টাফ নেই। ভাগ্যবান মানুষ। মানে? সিনিয়র যিনি তিনি তো বেশ সুন্দরী।
তা এদের ওপর দোকানের ভার দিয়ে গেলে সব ঠিক থাকবে তো? এরা কেমন, চুরি টুরি করে না তো? না না। গুড। তবে বেশি বিশ্বাস না করেই ভালো, বিশেষ করে এইসব সুন্দরীদের তো নয়। কথাগুলো খুব স্পষ্ট না হলেও দুর্গার কানে যাচ্ছিল। সে দিলারাকে নিচু গলায় বলল, যে দোকানে অর্ডার দিলে চা দিয়ে যায় সেখানে অর্ডার দিতে। দিলারা ফোন নিয়ে দোকানের বাইরে উঠে যেতে স্বামী তার কাছে এসে বলল, একটু এসব আলাপ করিয়ে দিই। শোনামাত্র কাউন্টার থেকে বেরিয়ে হরেন্দ্রনাথের সামনে পৌঁছে হাত জোড় করল দুর্গা। নমস্কার, আমার নাম দুর্গা, ওর মিসেস। মিসেস? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? না না, এ কি, আমি কি তাই বলেছি কখনো? বলেননি, কিন্তু ভেবেছিলেন। আমি যখন ওর স্ত্রী তখন কি আমাকে একটু আধটু বিশ্বাস করা যায়? এসব কি হচ্ছে? উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছেন, ওর সঙ্গে সম্মেলনে পরিচয় হয়েছিল। শুনেছি। আশা করি আপনারা সফল হবেন। প্লিজ বসুন, আপনার জন্য কফি বলা হয়েছে, এখনই এসে যাবে। চোখের সামনে মানুষটাকে বদলে যেতে দেখল দুর্গা। এতদিন লোকটা প্রায় অসামাজিক হয়েছিল। সকালে দোকানে এসে কাউন্টারে থাকতো দুর্গা না আসা পর্যন্ত। তারপর পর্দা ঘেরা খোপে ঢুকে ক্যাসেট প্রিন্ট করতো চুপচাপ। রাত্রে দোকান বন্ধ করে বাজারে গিয়ে আলু, পেঁয়াজ, ডিম, মাছ কিনে বাড়িতে ফিরে এসে হিসাবের খাতা নিয়ে বসত। কোনো বন্ধু নেই, আড্ডা নেই, এমনকি 2 ঘন্টা দূরের আটলান্টিক সিটিতে গিয়ে ক্যাসিনোগুলো ঘুরে দেখেনি কোনো দিন। শুধু খবর রাখত, যোগাযোগ করত আমেরিকা বা কানাডার বিভিন্ন শহরে প্রতি বছর যেসব বঙ্গ সংস্কৃতি হয় তাদের কর্মকর্তাদের সঙ্গে। আর দুর্গাপুজোর সবচেয়ে বড় জমায়েতগুলোর খবর রাখত। সেখানে স্টল নিয়ে ব্যবসা করতে যেতে খুব উৎসাহ বোধ করত। বছরের বাকি সময় দেখে মনে হতো ঝিমিয়ে থাকছে। এই মানুষটা হরেন্দ্রনাথ দত্তের সংস্পর্শে এসে বেশ চনমনে হয়ে গেল। হরেন্দ্রনাথ আরও 2 জন পরিচিত যুবককে পরদিন দোকানে নিয়ে এসে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। তাদের একজনের বাড়ি চট্টগ্রামের, অন্যজনের কলকাতায়। কাস্টমারদের যাতে অসুবিধা না হয় তাই দোকানের কাউন্টারের বিপরীত প্রান্তে চেয়ার পেতে ওরা আলোচনায় বসল। কাউন্টারের এপাশে দাঁড়িয়ে দুর্গার মনে হলো যে 2 জন আজ হরেন্দ্রনাথের সঙ্গে এসেছে তাদের একজন যেন ঘন ঘন পাশ ফিরে তার দিকে তাকাচ্ছে। কিন্তু কেন তাকাবে? লোকটা দোকানে ঢুকেই জেনেছে যে সে এই দোকানের মালিকের স্ত্রী। তারপর তো এইভাবে তাকানো শোভন নয়। দুর্গা মুখ ফিরিয়ে দিলারার দিকে তাকালো। দিলারা সদ্য আসা একটা প্যাকেট খুলছে। তার মনে হলো যথেষ্ট সুন্দরী ও। প্রতিদিন কাজের মধ্যে দেখতে দেখতে ওর সৌন্দর্যের কথা আলাদা করে মনে আসেনি। ওই অল্প বয়সী মেয়েটা তো ছেলেদের নজরে আসবেই। সে দেখল হরেন্দ্রনাথ চেয়ার ছেড়ে উঠে তার দিকে এগিয়ে আসছেন। সামনে এসে বললেন, ম্যাডাম, এখন তো কোনো কাস্টমার নেই, তাই আপনি যদি আমাদের আলোচনায় যোগ দেন তাহলে ভালোই লাগবে। ও মা, আমি গিয়ে কি করব? আপনারা যে বিষয়ে কথা বলছেন আমি তার বিন্দু বিসর্গও বুঝি না। বলা মাত্র সেই যুবক চেয়ার ছেড়ে উঠে এসে দাঁড়ালো হরেন্দ্রনাথের পাশে। আপনি কিন্তু এড়িয়ে যেতে চাইছেন ম্যাডাম। আসলে আমাদের মধ্যে একজন মহিলা থাকাটা খুব জরুরি। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি শোভন সেন, কলকাতার মানুষ, এখানে অনেক দিন আছেন। আমি ভয়েস অফ আমেরিকায় চাকরি করি, ম্যারিল্যান্ডে থাকি। দাদার আমন্ত্রণে নিউ ইয়র্কে এসেছি। আপনি তো ঢাকা থেকে। চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলল দুর্গা। শোভন বলল, আসুন না, একসঙ্গে বসে কথা বলি। খুব মিষ্টি করে বলল শোভন। বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা এড়িয়ে যেতে পারল না দুর্গা। শোভনই উদ্যোগ নিয়ে আর একটা চেয়ার এগিয়ে দিল। যে ছেলেটি নতুন ক্লাসের ফার্স্ট বয়, দুর্গার মেয়ের চেয়ে সে অন্তত 3.5 বছরের বড়। ওর বাবা আমেরিকান, মা জার্মান। আলাপ হওয়ার পর ছেলেটি প্রথম প্রশ্ন করেছিল, আচ্ছা, তোমার বয়স এখন কত? আমি এখন 9। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ। মেয়ে হেসে বলেছিল, তোমার আরও মন দিয়ে পড়াশোনা করা উচিত। কি বলতে চাইছো? এই ব্যাপারে একটা বিখ্যাত লাইন আছে, কল্পনার থেকে বাস্তব অনেক বেশি সত্য। তুমি কত?
আমি এখন 13। স্কুলের শিক্ষকদের বিস্ময় বেড়ে যাচ্ছিল। একটা 9 বছরের মেয়ে শেক্সপিয়ারের নাটক পড়ে সাবলীল ভঙ্গিতে কথা বলতে পারে, বিজ্ঞান নিয়ে কথা বলার সময় একটুও আড়ষ্ট বোধ করে না। স্কুল থেকে স্কুলে রটে যাচ্ছিল ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের এই মেয়েটি। এত সাধারণ পরিবারে জন্মে কি করে এত বিশাল ক্ষমতা মেয়েটি পেল তা নিয়েও আলোচনা চলছিল। 3 জন শিক্ষকের একটি কমিটি এসে মেয়েটির সঙ্গে কথা বলেছেন, নানা প্রশ্ন করে তারাও অবাক হয়েছেন। তার ক্লাসের অন্য ছেলেমেয়েরা যতটা সম্ভব ওকে এড়িয়ে যেতে পারলে খুশি হয়। শুধু 13 বছরের ছেলেটি হঠাৎ হঠাৎ একটা উদ্ভট বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করতে আসে। ব্যাপারটা মেয়েকে বেশ মজা দেয়। একদিন ছেলেটি জিজ্ঞাসা করল, তুমি কোথায় থাকো? বেশি দূরে নয়। বাড়িতে আর কে কি থাকেন? মা, বাবা আর আমি। এনি প্রবলেম? না না, আমার বাড়িতে শুধু আমি আর আমার মা। বাহ, খুব ভালো। মাথা নেড়ে স্কুলের লাইব্রেরির ভেতরে ঢুকে গিয়েছিল মেয়ে। ছেলেটির আরও অনেক কথা জিজ্ঞাসা করার ছিল। মেয়েটি চলে যেতে হতাশ হলো সে। তার মনে হলো কিভাবে কথা বললে মেয়েরা খুশি হবে তা জানা দরকার। তাকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে একজন সহপাঠিনী, যার বয়স 13 পেরিয়েছে, কাছে এসে বলল, ওইটুকু মেয়ে তোমাকে যে পাত্তা দিল না, আচ্ছা মানলাম ও পড়াশোনায় খুব ভালো, কিন্তু তাছাড়া ওর আর কি আছে? এখনও তো দেখলে শিশু বলে মনে হয়। আমি ওসব জানি। জানতে হবে কেন? দেখলেই তো বোঝা যায়। আমার মনে হয় নেচার ওর মাথায় বেশি বুদ্ধি দিয়েছে বলে শরীরটাকে আর বাড়তে দেবে না। 22 বছর বয়সেও এইরকমই চিমসে হয়ে থাকবে। মন খারাপ করিস না। সহপাঠিনী চলে গেল। দিন 10 পরে ফোন পেল দুর্গা। ফোনের গলাটা একটু অচেনা লাগছিল, কিন্তু অনুমান করতে পারল সে। বলল, বলুন, কি খবর? এমনিতে সব ঠিক আছে, কিন্তু আপনার সাহায্য চাইছি। আমি ঠিক বুঝলাম না। সেদিন অত কথা হলো, হরেন্দ্রনাথ বাবু খুশি হয়ে লাস ভেগাস চলে গেলেন, কিন্তু তারপর যে হঠাৎ কি হলো আমি এখনো কিছু বুঝতে পারছি না। আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চাই। আপত্তি নেই তো? বেশ, আসুন। বলল বটে, কিন্তু মনে একটা খটকা থেকেই গিয়েছিল। সে যা অনুমান করছে তা তো ভুলও হতে পারে। আচ্ছা, সরাসরি নিজের নাম বলতে কারো কারো কেন অসুবিধা হয়? শোভন দোকানে এলো বিকেল 5টার পরে। কোনো প্রয়োজনে স্বামী নিচের রাস্তায় গিয়েছিল। সেখানেই দেখা হয়ে যাওয়ায় সঙ্গে করে নিয়ে দোকানে এসে বলল, এই দেখো, শোভনবাবু এসেছেন, আপনি বসুন, কথা বলুন, আমি কয়েকটা কাজ সেরে আসছি। একটা চেয়ার দেখিয়ে দিয়ে স্বামী চলে গেল। স্বামী দূরে সরে যাওয়া শরীরের দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে শোভন বলল, তাহলে আমি ভুল ভাবিনি? কি ভেবেছিলেন? সেদিন আলোচনার সময় আপনার স্বামী যেরকম উৎসাহ নিয়ে কথা বলছিলেন, তাতে সবাই খুব উৎসাহ বোধ করেছিলাম। পরে টেলিফোনে কথা বলার সময় উনি নানা বাহানা নিয়ে এড়িয়ে যাচ্ছিলেন। বাহানা? দুর্গা অবাক হলো। সে এসবের কিছুই জানে না। স্বামী যে এদের এড়িয়ে যাচ্ছে সে কথা তাকে তো একবারও বলেনি। হ্যাঁ, কখনো বলছেন দোকানের যা চাপ তা আপনার ওপর চাপিয়ে দিলে ব্যবসার 12টা বেজে যাবে, উনি নাকি আগে ভাবেননি। তাছাড়া দোকানের ব্যবসা সংক্রান্ত বাইরের কাজগুলো আপনাকে করতে হয়। উনি ঢাকায় গিয়ে অর্গানাইজ করেন যদি, অথবা এখানে এসেও দোকানে সময় দিতে না পারেন, তাহলে তো ব্যবসা লাটে উঠবে, আর আপনিও নাকি বিরক্ত হবেন। এসব কথা শুনে তো হরেন্দ্রনাথ বাবু খুবই অবাক হয়েছেন। ও এইরকম মত বদলালো কেন বলুন তো? এই ব্যাপারে আমার সঙ্গে তো উনি কোনো আলোচনা করেননি। উনি সিদ্ধান্ত বদল করেছেন, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো খুব বিপদে পড়লাম। ধরে নিন, হরেন্দ্রনাথ সেদিন এসে যখন প্রস্তাবটা দিলেন তখন উনি কাজটা করতে রাজি হননি। সেটা জানার পর কি হরেন্দ্রনাথ বাবুর মনে হতো তিনি জলে পড়েছেন? পৃথিবীতে কোনো কাজ কারোর জন্য আটকে থাকে না। চা খাবেন? না ধন্যবাদ, এই সময় চায়ের দরকার নেই। হরেন্দ্রনাথ বাবু কিন্তু খুবই আপসেট হয়ে পড়েছেন। উনি চাইলে ঢাকার যেসব মানুষ ইউরোপ আমেরিকায় অনুষ্ঠানে সাহায্য করেন
শিল্পীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু উনি সেটা চান না। কেন? বাঙালি শিল্পী নামী শিল্পী হলেই তো সমস্যা মিটে যায়। না, হরেন্দ্রনাথ বাবুর মতে এদের তো বছরের পর বছর এদেশের বাঙালিরা দেখে আসছে, অনেকবার অনুষ্ঠানে একই গান শুনেছে। তাই উনি ভালো শিল্পী যারা এদেশে আগে আসেননি অথচ পরিচিতি আছে তাদেরকেই নিয়ে আসতে চাইছেন। আমিও কিন্তু ওর সঙ্গে একমত। এই মনোভাব দুর্গার ভালো লাগলো। সে জিজ্ঞাসা করল, কিন্তু ওইসব শিল্পীদের নির্বাচন করা বেশ শক্ত ব্যাপার। ম্যাডাম, যা শক্ত তাই তো শেষ পর্যন্ত মূল্যবান হয়। কিন্তু একটা কথা, আমাকে ম্যাডাম বলবেন না। 2-4টে কথায় যাদের সঙ্গে বাক্যালাপ শেষ হয় তারা ম্যাডাম বললে অস্বস্তি হয় না। আমার নাম দুর্গা, খুব সাধারণ নাম আমার। আদৌ না। যে মহিলা 10 হাতে 10 রকম অস্ত্র নিয়ে শত্রু বিনাশ করেন তাকে একমাত্র পাগলেই সাধারণ মহিলা বলতে পারে। কানা ছেলের নামও আদর করে পদ্মলোচন রাখা হয়, তাই না? এইসব বাদ দিন। দেখুন, আমার স্বামী জীবনে 2টো অ্যাডভেঞ্চার করেছেন। প্রথমটা এই আমেরিকায় এসে কিছুদিন থেকে গ্রিন কার্ড পেয়ে এই ব্যবসা শুরু করেছেন, আর দ্বিতীয়টা হলো আমাকে বিয়ে করেছেন, এদেশে নিয়ে এসেছেন। প্রথম কয়েক বছর আমাকে নিয়ে কি করবেন স্থির করতে পারেননি। শেষে যখন পারলেন তখন নিশ্চিন্ত হলেন। আমার কথা থাক, আপনাদের এই প্রজেক্টটা আমাকে খুব আকর্ষণ করছে, খুব ইন্টারেস্টিং। আপনি আমাদের সঙ্গে যোগ দেবেন তাহলে? তাহলে কিন্তু দারুণ হয়। আমি চাইলেই তো আর হবে না, আরও 2জন লোকের সঙ্গে কথা বলতে হবে। আপনি হরেন্দ্রনাথ বাবুর সঙ্গে কথা বলুন, ওর আপত্তি থাকতে পারে, আগে সেটা জানা দরকার। নিশ্চয়ই, আমি এখনই ওকে ফোন করছি। না না, এখনই করবেন না, পরে ভালো করে ভেবে করবেন। বেশ, 2জনের কথা বলছিলেন? হ্যাঁ, দ্বিতীয়জন অবশ্যই আমার স্বামী। আপনারা ওর কাছে যে প্রস্তাব নিয়ে এসেছিলেন তা আমি গ্রহণ করছি, তা ওর পছন্দ নাও হতে পারে। যদি উনি পছন্দ না করেন? পরস্পরের মতামতকে যদি শ্রদ্ধা না জানাই তাহলে একসঙ্গে থাকবো কি করে? আজই আমি ওর সঙ্গে কথা বলবো। ওকে, প্লিজ ওকে একটু বুঝিয়ে, উনি যদি রাজি হন সেই চেষ্টাই করবেন। কেন? তাতে কি লাভ হবে? আমার মন বলছে আপনি সঙ্গে থাকলে আমরা দারুণ কাজ করতে পারবো। হরেন্দ্রনাথ বাবু যখন শুনবেন তখন। প্লিজ এখনই কাউকে এসব বলতে যাবেন না, আমি আগে ওর সঙ্গে কথা বলি, তারপর। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? দোকানের ল্যান্ডলাইন নম্বর না আমার মোবাইল নম্বর? দ্বিতীয়টা পেলে বেশি কমফোর্টেবল বোধ করব। একটা কাগজে নিজের মোবাইল ফোনের নম্বর লিখে দিল দুর্গা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। আর যারা নতুন এসেছেন আজকে, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই নিয়ে আসছি এই উপন্যাসের অন্তিম পর্ব।